আজকে অ্যালকিল হ্যালাইডের যে রাসায়নিক ধর্ম তার মধ্যে নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন রিয়াকশানগুলো আগের লেকচারে আলোচনা হয়েছিল। আজকে অন্যান্য ধর্মগুলো সম্পর্কে আলোচনা হবে এবং সেই সঙ্গে হ্যালোফর্ম রিয়াকশানটি আলোচনা করা হবে, অর্থাৎ কেমিক্যাল প্রপার্টিজ অফ অ্যালকিল হ্যালাইড and haloform reaction. তার মধ্যে নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন আগের লেকচারে আলোচনা হয়ে গেছে। আজকে অন্যান্য রিয়াকশান বলতে হ্যালোফর্ম রিয়াকশান এবং এলিমিনেশন রিয়াকশান, অর্থাৎ অপনয়ন বিক্রিয়া, এলিমিনেশন রিয়াকশানটা আলোচনা এখন করা হবে। তো অপনয়ন বিক্রিয়া হলো গিয়ে অ্যালকিল হ্যালাইডের ডিহাইড্রোহ্যালোজেনেশন প্রক্রিয়ার মাধ্যমে মূলত অ্যালকিন তৈরি হয়। তো এই অ্যালকিন তৈরির ক্ষেত্রে খুব শক্তিশালী বেসের দরকার এবং সেই সঙ্গে তাপের দরকার। তাতে হাইড্রোজেন এবং হ্যালোজেন অপসারণের মাধ্যমে অ্যালকিন তৈরি হয়। একথায় অ্যালকিল হ্যালাইড on dehydrohalogenation, হাইড্রোজেন এবং হ্যালোজেন এই অপসারণের মাধ্যমে -H and -X হাইড্রোজেন এবং হ্যালোজেন টু ফর্ম অ্যালকিনটা তৈরি হয় by the presence of strong base such as the like alcoholic KOH, NaOH অথবা NaOH অথবা সোডামাইড অথবা পটাসামাইড অথবা সোডিয়াম হাইড্রাইড অথবা পটাশিয়াম হাইড্রাইড অথবা অ্যালকক্সাইড RONA সোডিয়াম অ্যালকক্সাইড বা পটাশিয়াম অ্যালকক্সাইড ROK বা ফিনাইল লিথিয়াম বা অ্যালকিল লিথিয়াম একথায় RLI or PHLI এটসেট্রা। এই জাতীয় স্ট্রং বেসের উপস্থিতিতে মূলত ডিহাইড্রোহ্যালোজেনেশনের ফলে অ্যালকিন তৈরি হয়। দ্য মেজর প্রোডাক্ট হেয়ার ফর্ম গঠন করে মেনটেনিং সেট-জেফ রুল, সেট-জেফ রুল, অর্থাৎ সেট-জেফ রুল অনুযায়ী মেজর প্রোডাক্টটা তৈরি হয়। সেট-জেফ রুলটা হচ্ছে where the most substitute alkene is the major product. সেট-জেফ রুল হচ্ছে কি যেখানে where the most substituted alkene is the major product. সবচাইতে বেশি প্রতিস্থাপিত অ্যালকিনটাই পরিমাণটা বেশি হয়ে থাকে, এক কথায় মেজর প্রোডাক্ট হয়ে থাকে।
একটা এক্সাম্পল হিসাবে বলি, আর CH2CH2X একটা অ্যালকিল হ্যালাইড, অ্যালকোহলিক KOH দেওয়া হলো, যে কোনো একটা বেস দেওয়া হলো, তাতে হাইড্রোজেন এবং হ্যালোজেন অপসারণ ঘটলো, তাপ দরকার হলো, তৈরি হলো RCH ডবল বন্ড CH2 এবং পটাশিয়াম হ্যালাইড, আর জল তৈরি হয়ে গেল। আরও একটা এক্সাম্পল হিসাবে নিয়ে থাকি যে CH3 CH H CHX CH2H, এটা অ্যালকিল সেকেন্ডারি অ্যালকিল হ্যালাইড নেওয়া হলো, অ্যালকোহলিক KOH দেয়া হলো, KOH দেয়া হলো, উত্তপ্ত করা হলো। এক্ষেত্রে এই KOH থেকে প্রাপ্ত পটাশিয়াম আয়ন এই হ্যালাইডটাকে টানতে শুরু করবে, আর সেই সঙ্গে এই বেস অর্থাৎ হাইড্রক্সাইড আয়ন এই প্রোটনটাকে টেনে নেবে। তাহলে এই বন্ধনটা এখানে শিফট করতে পারে, ফলে এখানে ডবল বন্ডটা ফর্ম করতে পারে। আবার ঠিক একইভাবে এই বন্ধনটা, এই বেসটা যদি এই হাইড্রোজেনটাকে টেনে নেয়, তাহলে এইখানে বন্ডটা শিফট করলো, এক কথায় ডবল বন্ডটা এখানে ফর্ম হলো, ফলে দুই প্রকারের অ্যালকিন তৈরি হলো। এখানে যখন মাঝের কার্বন দুটোর মাঝে যখন ডবল বন্ড তৈরি হলো, CH3CH ডবল বন্ড CH3 বিউট টুইন, এটা প্রতিস্থাপিত অ্যালকিল গ্রুপের সংখ্যা দুটো। সেক্ষেত্রে আর পরেরটার ক্ষেত্রে প্রতিস্থাপিত অ্যালকিল গ্রুপের সংখ্যা একটি হবে। সেট যে সূত্র অনুযায়ী এইটা হবে গিয়ে মেজর প্রোডাক্ট, প্লাস যেটা মাইনর প্রোডাক্ট হলো গিয়ে CH2 CH ডবল বন্ড CH2 বিউট অনিন, এটা হলো গিয়ে মাইনর প্রোডাক্ট। এটার ক্ষেত্রে প্রতিস্থাপিত অ্যালকিল গ্রুপের সংখ্যা কম হয়ে থাকে। এক্ষেত্রে এই যে এলিমিনেশনটা হলো, হ্যালোজেন যে কার্বন থেকে বেরোলো, তার পাশের কার্বন হ্যালোজেন যে কার্বনের সঙ্গে যুক্ত আলফা কার্বন, এটাও বিটা কার্বন, এও বিটা কার্বন। সুতরাং বিটা কার্বন থেকে হাইড্রোজেনটা অপসারণ হচ্ছে বেসের মাধ্যমে, তাই এই বিক্রিয়াকে বিটা এলিমিনেশন বলে। আর সেই সঙ্গে হ্যালোজেন এবং হাইড্রোজেন এটা অপোজিট থেকে রিমুভ হচ্ছে, তাই এটার নাম হলো ট্রান্স এলিমিনেশন, তাই এটা বিটা এলিমিনেশন। It is beta elimination or it is or trans elimination, তাই কে ট্রান্স এলিমিনেশনও বলে থাকে। বেশ, এই এলিমিনেশন রিয়াকশন হয়ে গেল। পরবর্তী অ্যালকিল হ্যালাইডের রিয়াকশন হিসাবে রিঅ্যারেঞ্জমেন্ট রিয়াকশন। আচ্ছা, আগেরটা নিউক্লিওফিলিক সাবস্টিটিউশনটা যদি 1 নম্বর হয়ে থাকে, তাহলে একে 2 নম্বর রিয়াকশন, তাহলে 3 নম্বরটা হচ্ছে কি রিঅ্যারেঞ্জমেন্ট রিয়াকশন, পুনর্বিন্যাস বিক্রিয়া, রিঅ্যারেঞ্জমেন্ট রিয়াকশন। অ্যালকিল হ্যালাইড পুনর্বিন্যাস বিক্রিয়ায় অংশগ্রহণ করে। এক্ষেত্রে পুনর্বিন্যাস বিক্রিয়ার ক্ষেত্রে হ্যালোজেনটা একটা কার্বন থেকে আর একটা কার্বনে শিফট করবে, তাতে রিএজেন্ট দরকার হাই টেম্পারেচারে অথবা লো টেম্পারেচার, আর লুইস অ্যাসিড হিসাবে AlCl3 যদি ব্যবহার করা হয়। একটা এক্সাম্পল হিসাবে বলি, CH3CH2CH2Cl নর্মাল প্রোপাইল ক্লোরাইড, এখানে AlCl3 দেওয়া হলো, আর সেই সঙ্গে তাপমাত্রা মূলত অপটিমাম টেম্পারেচার 300 ডিগ্রি সেন্টিগ্রেড দিয়ে দিলে এখানে ক্লোরিনটা প্রাইমারি কার্বন থেকে সেকেন্ডারি কার্বনে শিফট হয়ে গেল, অর্থাৎ নর্মাল প্রোপাইল ক্লোরাইড থেকে তৈরি হয়ে গেল আইসোপ্রোপাইল ক্লোরাইড, CHCl CH3 আইসোপ্রোপাইল ক্লোরাইড।
যদি আমরা নিও পেন্টাইল ক্লোরাইড একটা নিলাম এক্সাম্পল হিসাবে CH3 C CH3 CH3 CH2Cl, ওই একই কন্ডিশন দেওয়া হলো। এক্ষেত্রে প্রাইমারি অ্যালকিল হ্যালাইড, এটাও প্রাইমারি ছিল, এটা সেকেন্ডারি হয়ে গেল। এটার ক্ষেত্রে এবারে প্রাইমারি অ্যালকিল হ্যালাইড রিঅ্যারেঞ্জমেন্টের মাধ্যমে ক্লোরিনটাই টারসিয়ারি কার্বনে শিফট করবে, নিয়ে টারসিয়ারি পেন্টাইল ক্লোরাইড তৈরি হবে। অর্থাৎ প্রোডাক্ট যেটা তৈরি হলো CH3 CH3 Cl CH2 CH3 টারসিয়ারি একটা অ্যালকিল হ্যালাইড মানে ক্লোরাইড তৈরি হলো, নামটা হলো টারসিয়ারি পেন্টাইল ক্লোরাইড। টারসিয়ারি পেন্টাইল ক্লোরাইড। আচ্ছা, তাহলে যেটা ছিল এটা নিও কার্বন, আর সেই সঙ্গে 5খানা কার্বন রয়েছে, তাই এটা নিও পেন্টাইল ক্লোরাইড, আসলে প্রাইমারি অ্যালকিল হ্যালাইড হয়ে গেল শেষে টারসিয়ারি অ্যালকিল হ্যালাইড বা ক্লোরাইড। তাহলে এটা হলো নিও পেন্টাইল ক্লোরাইড। এই নিও পেন্টাইল ক্লোরাইডটা এক কথায় প্রাইমারি অ্যালকিল ক্লোরাইড, সেটা টারসিয়ারি অ্যালকিল ক্লোরাইডে পরিণত হয়ে গেল। এই বিক্রিয়াটি মূলত ইন্টারমিডিয়েট স্টেজে একটা স্টেবল কার্বোক্যাটায়ন গঠন করে। সেই কার্বোক্যাটায়ন গঠনের মাধ্যমে বিক্রিয়াটি গঠন করে। This reaction proceed by the formation of stable carbocation as an intermediate. By shifting hydride ion or methyl carboanion, এই শিফটিং এর মাধ্যমে বিক্রিয়াটি ঘটে। সম্ভাব্য মেকানিজমটা যদি বলি আমি, তাহলে সেক্ষেত্রে নর্মাল প্রোপাইল ক্লোরাইডটাই নিলাম, প্রথমটাই নিলাম। সেক্ষেত্রে CH3 CH2 CH2Cl AlCl3 যেহেতু লুইস অ্যাসিড, এখানে ক্লোরাইডটাকে টেনে নিল, তৈরি হলো AlCl4 মাইনাসটা বেরিয়ে গেল, আর তৈরি হলো প্রাইমারি কার্বোক্যাটায়নটা তৈরি হলো CH2 প্লাস প্রাইমারি কার্বোক্যাটায়ন তৈরি হলো। এই প্রাইমারি কার্বোক্যাটায়ন স্টেবিলিটি লাভের কারণে এখানে হাইড্রাইডটা এখানে শিফট হয়ে গেল, অর্থাৎ হাইড্রাইড শিফট হয়ে গেল। রিঅ্যারেঞ্জমেন্টটা ঘটলো বাই হাইড্রাইড শিফটিং এর মাধ্যমে। রিঅ্যারেঞ্জমেন্টটা ঘটলো হাইড্রাইড শিফটের মাধ্যমে। তৈরি হলো স্টেবল কার্বোক্যাটায়ন হিসেবেতে CH3 CH প্লাস CH3 সেকেন্ডারি কার্বোক্যাটায়ন তৈরি হলো। এই সেকেন্ডারি কার্বোক্যাটায়ন এবার সেই AlCl4 মাইনাস থেকে ক্লোরাইডটা টেনে নিল, নিয়ে তৈরি হলো CH3 CHCl CH3 আইসোপ্রোপাইল ক্লোরাইড বা সেকেন্ডারি অ্যালকিল ক্লোরাইডটা তৈরি হলো, প্রোপাইল ক্লোরাইড তৈরি হলো, আর AlCl3 আবার প্রাথমিক অবস্থায় ফিরে গেল। এই হলো গিয়ে আপাতত মেকানিজম এই রিঅ্যারেঞ্জমেন্টের। পরবর্তী রিয়াকশন আমরা অ্যালকিল হ্যালাইডের রিডাকশন বিজারণ বিক্রিয়া। বিজারণ বিক্রিয়া। অ্যালকিল হ্যালাইড বিশেষ করে RX, এটা বিজারণের ফলে অর্থাৎ অন রিডাকশন উইথ
রিডিউসিং এজেন্ট বিজারক পদার্থের উপস্থিতিতে আর এ দেওয়া হলো উপস্থিতিতে অ্যালকেন গঠন করে টু ফর্ম অ্যালকেন গঠন করে। হ্যাঁ, রিডিউসিং এজেন্ট আর এখানে যে সমস্ত রিডিউসিং এজেন্টগুলো ব্যবহার হয়ে থাকে সেগুলো হলো মূলত জিঙ্ক প্লাস অ্যাসিটিক অ্যাসিড CH3COOH অথবা জিঙ্ক HCl জিঙ্ক প্লাস HCl বা টিন HCl ব্যবহার হয় টিন HCl জিঙ্ক কপার কাপল জিঙ্ক কপার ধাতু যুগ্ম তার সঙ্গে ইথাইল অ্যালকোহল প্লাস C2H5OH অথবা ক্যাটালাইটিক হাইড্রোজেনেশন হিসেবেতে হাইড্রোজেন প্লাস প্যালাডিয়াম বা প্ল্যাটিনাম অর নিকেল এই ক্যাটালিস্টের উপস্থিতিতে হাইড্রোজেনেশন যদি ঘটানো হয় অথবা লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড অথবা সোডিয়াম বোরোহাইড্রাইড বা রেড ফসফরাসও হতে পারে। রেড ফসফরাস আর HI আর সেই সঙ্গে টেম্পারেচার এটসেট্রা এই জাতীয় রিডিউসিং এজেন্টের উপস্থিতিতে অ্যালকিল হ্যালাইডগুলো বিজারিত হয়ে অ্যালকেনে পরিণত হয়। কয়েকটা অ্যালকিল হ্যালাইড রিডাকশন রেসপেক্টে রিয়াকশন আলোচনা করছি। একটা অ্যালকিল হ্যালাইড RX নেওয়া হলো, এখানে একটা রিডিউসিং এজেন্ট যে কোনো একটা কিছু নেওয়া হলো, তাতে দুটো ন্যাসেন্ট হাইড্রোজেন এই অ্যালকিল হ্যালাইডের একটা ন্যাসেন্ট হাইড্রোজেন R এর সঙ্গে আর একটা ন্যাসেন্ট হাইড্রোজেন এই X এর সঙ্গে যুক্ত হয়ে তৈরি হলো RH প্লাস HX। কোথাও কোথাও ন্যাসেন্ট হাইড্রোজেন, কোথাও কোথাও ওর বিজারণটা ঘটবে হাইড্রাইড ট্রান্সফারের মাধ্যমে। এখানে আরো যে একটা এক্সাম্পল নিলাম, একটা প্রাইমারি অ্যালকিল হ্যালাইড CrCH2CH2X অথবা একটা সেকেন্ডারি অ্যালকিল হ্যালাইড যদি নিয়ে থাকি R2CH(X), এদের একটা রিডিউসিং এজেন্ট দেওয়া হলো। মূলত রিডিউসিং এজেন্ট হিসেবে যদি আমরা 1 নম্বরে লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড নিয়ে থাকি আর সলভেন্ট হিসেবে নিয়ে থাকি যে ইথার এই সলভেন্ট হিসেবে নেওয়া হলো। পরবর্তী স্টেজে 2 নম্বরে আমাদের এটাকে হাইড্রোলাইসিস করার প্রয়োজন হয়ে থাকে বা শুধু জল মিশালেই হয়ে যাবে। তা থেকে বিজারিত হয়ে তৈরি হলো RCH2CH3, একটা অ্যালকেন তৈরি হলো প্রাইমারি অ্যালকিল হ্যালাইড থেকে। সেকেন্ডারি অ্যালকিল হ্যালাইড থেকেও যেটা অ্যালকেনটা তৈরি হলো সেটা RCH2R অ্যালকেন তৈরি হলো। তবে অ্যালকিল হ্যালাইডটা যদি টারসিয়ারি অ্যালকিল হ্যালাইড হয়ে থাকে এবং রিডিউসিং এজেন্টটা যদি লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড ব্যবহার হয়ে থাকে তাহলে মেজর প্রোডাক্ট হিসাবে আমরা অ্যালকিন পেয়ে যাব। এটা একটু এক্সেপশনাল কেস হয়ে থাকে। এটার ক্ষেত্রে এক্সাম্পলটা দিই, বাট একটা টারসিয়ারি বিউটাইল হ্যালাইড নিলাম CH3(3)CX, এও একইভাবে লিথিয়াম আগের মতো রিএজেন্টটাই দেওয়া হলো, লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড, প্রাপ্ত প্রোডাক্ট হয়ে গেল CH2 CH3 আইসোবিউটিলিন। এটা মেজর প্রোডাক্ট আকারে তৈরি হলো আইসোবিউটিলিন। বেশ, এরপরে বেশ এগুলো রিডাকশন সম্পর্কে আলোচনা হয়ে গেল। পরবর্তীতে অ্যালকিল হ্যালাইডের আরো এক প্রকার বিক্রিয়া, বিশেষ করে 5 নম্বর বিক্রিয়া, সেটা হচ্ছে গিয়ে যে কতগুলো ধাতুর সঙ্গে বিক্রিয়া, অর্থাৎ রিয়াকশন অফ অ্যালকিল হ্যালাইড RX উইথ সাম মেটাল। এখানে অ্যালকিল হ্যালাইড যখন কিছু মেটালের সঙ্গে বিক্রিয়া হবে
তো যে প্রোডাক্টগুলো হবে মূলত সব প্রোডাক্টগুলো আসলে সবগুলোই অল আর অর্গ্যানো মেটালিক কম্পাউন্ড প্রোডাক্টস ফর্ম, যেখানে বা প্রোডাক্টসগুলো যেগুলো হচ্ছে সেগুলো হলো গিয়ে অর্গ্যানো মেটালিক কম্পাউন্ড, অর্গ্যানো মেটালিক কম্পাউন্ড, জৈব ধাতব যৌগ। জৈব ধাতব যৌগ তাদেরকে বলে যেগুলোর ক্ষেত্রে ধাতুর সঙ্গে কার্বন সমযোজী বন্ধন গঠন করে, সেগুলো সবগুলোই জৈব ধাতব যৌগ। প্রথমে আমি বলি যে 1 নম্বরে যদি ম্যাগনেসিয়ামের সঙ্গে বিক্রিয়া করি একটা অ্যালকিল হ্যালাইড RX অথবা ARX অ্যারিল হ্যালাইড, ম্যাগনেসিয়াম চূর্ণের সঙ্গে বিক্রিয়া করলো ইথার মাধ্যম, অর্থাৎ সলভেন্ট হিসেবেতে ইথার নেওয়া হলো, ইথার অথবা টেট্রাহাইড্রোফিউরান THF টেট্রাহাইড্রোফিউরান অথবা অ্যানিসোল এটসেট্রা, এইগুলো ইউজড অ্যাজ এ সলভেন্ট। এটা সলভেন্ট রূপে যদি এগুলো ব্যবহার হয়ে থাকে তাহলে এখানে কার্বন এবং হ্যালোজেনের মাঝে ম্যাগনেসিয়ামটা ঢুকে পড়বে, তৈরি হবে RMgX অ্যালকিল ম্যাগনেসিয়াম হ্যালাইড অথবা অ্যারিল ম্যাগনেসিয়াম হ্যালাইড। এগুলো সবগুলোকে একসঙ্গে গ্রিকনার্ড রিএজেন্ট বলে। গ্রিকনার্ড, এখানে RMgX অ্যালকিল ম্যাগনেসিয়াম হ্যালাইড অথবা অ্যারিল ম্যাগনেসিয়াম হ্যালাইড, এদের একত্রে গ্রিকনার্ড রিএজেন্ট বলে। এরা খুব গুরুত্বপূর্ণ একটা রিএজেন্ট, এ থেকে কিন্তু অনেক জৈব যৌগ সংশ্লেষণ করা যায়। আরও কিছু কিছু অর্গানোমেটালিক কম্পাউন্ড, সেটা হলো গিয়ে অ্যালকিল হ্যালাইডের সঙ্গে যদি আমাদের লিথিয়াম ধাতু ইথার মাধ্যমে বিক্রিয়া ঘটানো হয় তাহলে তৈরি হয় অ্যালকিল লিথিয়াম RLi আর সেই সঙ্গে লিথিয়াম হ্যালাইড। যদি ARX নেওয়া হয় অ্যারিল হ্যালাইড, সেক্ষেত্রেও লিথিয়ামের সঙ্গে বিক্রিয়া করে ইথার মাধ্যমে ARLi অ্যারিল লিথিয়াম ARLi আর সেই সঙ্গে লিথিয়াম হ্যালাইড। যদি অ্যালকিল হ্যালাইডের সঙ্গে হয় জিঙ্ক বা ক্যাডমিয়াম, এদের যদি বিক্রিয়া ঘটানো হয় তাহলে তৈরি হয় অ্যালকিল ডাইঅ্যালকিল জিঙ্ক R2Zn অথবা ডাইঅ্যালকিল ক্যাডমিয়াম R2CD আর সেই সঙ্গে জিঙ্ক হ্যালাইড ZnX2 সেই সঙ্গে ক্যাডমিয়াম অথবা ক্যাডমিয়াম হ্যালাইড CdX2 ক্যাডমিয়াম হ্যালাইড। যদি আমরা একটা এক্সাম্পল হিসাবে নিয়ে থাকি ইথাইল ক্লোরাইড C2H5Cl, ইথাইল ক্লোরাইড, সেটার সঙ্গে যদি সোডিয়াম লেড অ্যালয়ের বিক্রিয়া ঘটানো হয়, সোডিয়াম লেড এই অ্যালয়ের বিক্রিয়া ঘটানো হয় মাধ্যম হিসাবে এবং সেই সঙ্গে ইথার মাধ্যম দরকার হাই প্রেসার অ্যান্ড টেম্পারেচার, হাই প্রেসার অ্যান্ড টেম্পারেচার, তাহলে একটা গুরুত্বপূর্ণ যৌগ তৈরি হয়। এই 4 মোল ইথাইল ক্লোরাইডের সঙ্গে এই ধাতু সংকরের বিক্রিয়ায় টেট্রাইথাইল লেড C2H5 টেট্রাইথাইল লেড টেল বলে আর কি, আর সেই সঙ্গে 4 অণু NaCl আর 3টে লেড পড়ে থাকবে। এই যৌগটি খুব গুরুত্বপূর্ণ, বিশেষ করে এটা গ্যাসোলিন বা পেট্রোলে যদি মেশানো হয় সেটা অ্যান্টি নকিং কম্পাউন্ড হিসাবে ব্যবহার হয়ে থাকে, অর্থাৎ ইঞ্জিনে ব্যবহার করলে সেই ইঞ্জিনের ঘর ঘর আওয়াজটা হয় না। সেই হিসাবে টেট্রাইথাইল লেড ইজ ইউজড as a anti-knocking compound, compound
এটা ব্যবহার হয়ে থাকে। বেশ, আরও এক প্রকারের বিক্রিয়া, সেটা হলো গিয়ে কতগুলো অ্যালকিল হ্যালাইডের সঙ্গে কতগুলো নেম রিয়াকশান জড়িত। সাম রিয়াকশান নেম রিয়াকশান রিলেটেড উইথ অ্যালকিল হ্যালাইড, সাম নেম রিয়াকশান related with alkyl halide RX। কতগুলো এক্সাম্পল, সেটা হচ্ছে কি অ্যালকিল হ্যালাইড, খুব পরিচিত এক্সাম্পল, যেটা হলো গিয়ে সোডিয়ামের সঙ্গে 2 মোল অ্যালকিল হ্যালাইড যদি বিক্রিয়া ঘটানো হয় ইথার মাধ্যমে, তাহলে দুটো সোডিয়াম দুটো হ্যালোজেনের সঙ্গে যুক্ত হয়ে 2 মোল সোডিয়াম হ্যালাইড তৈরি হয়ে যাবে, আর তৈরি হবে আর এর সঙ্গে আর যুক্ত হয়ে অ্যালকেন তৈরি হবে। বিক্রিয়াটি ভার্জ রিয়াকশন নামে পরিচিত। ভার্জ রিয়াকশন নামে পরিচিত, TZ, ভার্জ রিয়াকশন বা উর্জ বিক্রিয়া আর কি, ভার্জ রিয়াকশন বা উর্জ বিক্রিয়া। যদি 2 নম্বরে যদি আবার ঠিক একইভাবে জিঙ্কের সঙ্গে বিক্রিয়া ঘটানো হয়, অ্যালকিল হ্যালাইড 2 মোল 1 মোল জিঙ্কের সঙ্গে বিক্রিয়ার ফলে ওই ইথার মাধ্যম 2 মোল দুটো হ্যালোজেন জিঙ্কের সঙ্গে যুক্ত হয়ে ZnH2 আকারে বেরিয়ে গেল, আর একইভাবে আর এর সঙ্গে আর এই অ্যালকেনটা তৈরি হলো। এই বিক্রিয়াটি ফ্র্যাঙ্কল্যান্ড নামে পরিচিত। ফ্র্যাঙ্কল্যান্ড রিয়াকশন। যদি 3 নম্বরের বিক্রিয়ার ক্ষেত্রে অ্যালকিল হ্যালাইড যদি লিথিয়াম ডাইঅ্যালকিল কিউপারেট CuRRLi, খুব গুরুত্বপূর্ণ রিএজেন্ট, মাইনাস+, লিথিয়াম ডাইঅ্যালকিল কিউপারেট, এটা গিলসম্যানস রিএজেন্ট নামে পরিচিত। গিলসম্যান রিএজেন্ট। এটার সঙ্গে যদি অ্যালকিল হ্যালাইডের বিক্রিয়া ঘটানো হয়, আর X নিয়ে নিলাম, ইথারীয় মাধ্যম বিক্রিয়া করলে হ্যালোজেনটা যেই হ্যালাইড আয়ন আকারে বেরিয়ে গেল, SN2 রিয়াকশনের মাধ্যমে এই একটা আর মাইনাস এই আর এর সঙ্গে কার্বনের সঙ্গে অ্যাটাচ করলো, নিয়ে তৈরি হলো আর ড্যাশ, এই অ্যালকেনটা তৈরি হলো, আর সেই সঙ্গে থেকে গেল আর সিউ অ্যালকিল কপার, আর পড়ে থাকলো লিথিয়াম হ্যালোজেনের সঙ্গে যুক্ত হয়ে লিথিয়াম হ্যালাইড তৈরি হলো। বিক্রিয়াটি কোরে হাউস সিনথেসিস নামে পরিচিত। কোরে হাউস সিনথেসিস। যদি অ্যালকিল হ্যালাইড, আমরা আরও এক রকমের বিক্রিয়া, অ্যালকিল হ্যালাইডকে যদি বিশেষ করে একটা অ্যারিল হ্যালাইড এবং অ্যালকিল হ্যালাইড দুটো পৃথক হ্যালাইড যদি নেওয়া হয়, একটা অ্যালকিল হ্যালাইড নিলাম আর দেয়া হলো সেই সোডিয়াম, আর একটা অ্যারিল হ্যালাইড XAR, ওই ইথার মাধ্যমে বিক্রিয়া করে যথারীতি দুটো হ্যালোজেন দুটো সোডিয়ামের সঙ্গে বিক্রিয়া করে 2 মোল NaX বেরিয়ে গেল, তৈরি হলো AR মানে ARR, অর্থাৎ অ্যালকিল প্রতিস্থাপিত বেঞ্জিন। এই যৌগগুলি তৈরি হলো, এটা হলো ভার্জ-ফিটিক বিক্রিয়া নামে পরিচিত। ভার্জ-ফিটিক রিয়াকশন নামে এটা পরিচিত। বেশ, আচ্ছা, এই বিক্রিয়াগুলো মূলত নেম রিয়াকশনের সঙ্গে জড়িত, তাই কিছু আলোচনা হয়ে গেল। আরও এক প্রকারের বিক্রিয়া, সেটা হলো গিয়ে আলটিমেটলি সেই অ্যালকিল হ্যালাইড, সেটা হলো ট্রাই হ্যালাইডগুলো, যেগুলো হ্যালোফর্ন রিয়াকশন নামে পরিচিত। বেশ, পরে 7 নম্বর রিয়াকশন হলো গিয়ে হ্যালোফর্ন রিয়াকশন। খুব গুরুত্বপূর্ণ বিক্রিয়া। এই হ্যালোফর্ন রিয়াকশনটা
মূলত যে সমস্ত যৌগ দিয়ে থাকে যাদের মধ্যে কিটোমিথাইল, যে সমস্ত কার্বনিল কম্পাউন্ডে কিটোমিথাইল গ্রুপ থাকবে, বা যে সমস্ত অ্যালকোহলগুলো সেকেন্ডারি অ্যালকোহলের ক্ষেত্রে CH3 CHOH গ্রুপ থাকবে, সেই জাতীয় যৌগগুলো মূলত হ্যালোজেন এবং ক্ষারের উপস্থিতিতে বিক্রিয়া করে বিশেষ গন্ধযুক্ত এক প্রকার যৌগ তৈরি হয়, যেগুলোকে হ্যালোফর্ন বলে। অর্থাৎ কম্পাউন্ডস containing CH3CO গ্রুপ মানে কিটোমিথাইল গ্রুপ, কিটোমিথাইল CH3CO, এই কিটোমিথাইল গ্রুপ, অথবা সেকেন্ডারি অ্যালকোহল যাদের মধ্যে CH3, যে সমস্ত সেকেন্ডারি অ্যালকোহলে CH3 CHOH এই গ্রুপটা থাকবে, এক কথায় যৌগ হিসাবে বলি, অথবা অর কম্পাউন্ডস, যে সমস্ত কম্পাউন্ডসগুলো কে যদি আমরা রিপ্রেজেন্ট করি CH3COZ দিয়ে রিপ্রেজেন্ট করা হলো, অথবা CH3CHOH CHOH এই জেড, যেখানে জেডটা যেখানে জেড সমান হাইড্রোজেন হতে পারে, এনি অ্যালকিল গ্রুপ হতে পারে, অর এনি ফিনাইল গ্রুপ এটসেট্রা। এখানে এই যে কম্পাউন্ডগুলো বলা হলো, যেখানে জেড, হোয়ার জেড হাইড্রোজেন হতে পারে, অ্যালকিল গ্রুপ হতে পারে, অথবা ফিনাইল গ্রুপ হতে পারে, যাবতীয় যৌগগুলো এরা অন রিয়াকশন বা অন হিটিং উইথ এই জাতীয় যৌগগুলোকে যদি NaOH বা সোডিয়াম হাইপোহ্যালাইড, অর্থাৎ NaOX বা পটাশিয়াম হাইপোহ্যালাইড, সোডিয়াম হাইপোহ্যালাইড, এই হাইপোহ্যালাইড, অথবা হ্যালোজেন মানে X2, তার সঙ্গে হ্যালোজেন প্লাস অ্যালকালি এর উপস্থিতিতে যদি বিক্রিয়া উত্তপ্ত করা হয়, তাহলে গঠন করে টু ফর্ম হ্যালোফর্ন এখানে CH3 হ্যালোফর্ন। এই হ্যালোফর্ন বলতে গিয়ে ক্লোরোফর্ন CHCl3, ব্রোমোফর্ন CHBr3, আয়োডোফর্ন CHI3 are commonly known as হ্যালোফর্ন। এরা একত্রে হ্যালোফর্ন নামে পরিচিত। হ্যালোফর্ন রিয়াকশনের কিছু এক্সাম্পল হিসেবেতে আমরা CH3CO এরকম একটা কিটোমিথাইল যুক্ত যৌগ মানে কার্বনিল কম্পাউন্ড নিলাম, আর যে কোনো অ্যালকিল বা হাইড্রোজেন হতে পারে। হ্যালোজেনটা ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন যে কোনো একটা হতে পারে। তার সঙ্গে ক্ষার হিসাবে NaOH নেওয়া হলো, তাতে যে প্রোডাক্টটা তৈরি হবে CHX3 হ্যালোফর্ন, আর বাকিটা আর COONA কার্বক্সিলিক অ্যাসিডে সোডিয়াম সল্ট আর সোডিয়াম হ্যালাইড, আর সেই সঙ্গে জল তৈরি হবে। একটা সেকেন্ডারি অ্যালকোহলও নিলাম এক্সাম্পল হিসেবেতে CH3 CHOH, আর এই সেকেন্ডারি অ্যালকোহল নেওয়া হলো, সেটাও হ্যালোজেন, ক্ষার
NaOH নেওয়া হলো, তার সঙ্গে বিক্রিয়া করে তৈরি হলো হ্যালোফর্ম CH3 প্লাস কার্বক্সিলিক অ্যাসিডের সোডিয়াম লবণ, সোডিয়াম সল্ট অফ কার্বক্সিলিক অ্যাসিড, সোডিয়াম হ্যালাইড, জল তৈরি হলো। আমরা একটা সম্ভাব্য একটা মেকানিজম একটু আলোচনা করি। সেকেন্ডারি অ্যালকিল হ্যালাইডটাই নিলাম, যে প্রথমেই CH3 CHOH আর হ্যালোজেনের উপস্থিতিতে, এটা হ্যালোজেন এই সেকেন্ডারি অ্যালকোহলকে জারিত করে CH3CO কিটোমিথাইল গ্রুপযুক্ত যৌগে পরিণত হলো। দুটো হাইড্রোজেন দুটো হ্যালোজেনের সঙ্গে বিক্রিয়া করে 2 মোল HX তৈরি হলো। এই বিক্রিয়াটি আসলে সেকেন্ডারি অ্যালকোহলকে কিটোনে জারিত করলো, সুতরাং এটা হলো অক্সিডেশন রিয়াকশন। অক্সিডেশন রিয়াকশন। পরেরটার ক্ষেত্রে যে কিটোমিথাইল গ্রুপ তৈরি হলো CH3COR, সেটা আরও 3 মোল হ্যালোজেনের সঙ্গে বিক্রিয়ায় এই মিথাইল গ্রুপে 3টে হাইড্রোজেন 3টে হ্যালোজেন দ্বারা রিপ্লেসড হয়ে CH3COR ট্রাই হ্যালো কার্বনিল কম্পাউন্ড তৈরি হলো। সেই সঙ্গে 3 মোল HX বেরিয়ে গেল। সুতরাং এটা হলো গিয়ে হ্যালোজেনেশন রিয়াকশন। এটা হ্যালোজেনেশন রিয়াকশন। তারপরে যে ট্রাইহ্যালো যৌগটি তৈরি হলো CH3COR, এর ক্ষারের উপস্থিতিতে হাইড্রোলাইসিস হয়ে গেল। হাইড্রোলাইসিসের ফলে AHONA ক্ষার দিয়ে এটা স্প্লিট করে গেল, ভেঙে গেল, তৈরি হলো ট্রাইহ্যালো যে যৌগটা CH3COR, তার সঙ্গে NaOH এর বিক্রিয়ায় হাইড্রোলাইসিস ঘটলো, অর্থাৎ এই ট্রাইহ্যালো কম্পাউন্ডটা NaOH দ্বারা বিভাজিত হয়ে গেল, স্প্লিট করে গেল, তৈরি হলো CHX3 হ্যালোফর্ম আর RCOONA। এই যৌগটি তৈরি হলো। সুতরাং বিক্রিয়াটি এটা হলো হাইড্রোলাইসিস রিয়াকশন। এটা হলো হাইড্রোলাইসিস রিয়াকশন। পরবর্তী ধাপে এখানে 2 মোল আর 3 মোল 5 মোল হ্যালোজেন অ্যাসিডগুলো তৈরি হয়েছে HX। সুতরাং আরও অতিরিক্ত 5 মোল NaOH এর সঙ্গে বিক্রিয়ায়, অ্যাসিড বেসের বিক্রিয়ায় 5 মোল সোডিয়াম হ্যালাইড আর 5 মোল বা 5 অণু জল তৈরি হলো। সুতরাং অ্যাসিড বেস পুরোপুরি নিউট্রালাইজেশন ঘটলো, তাই এটা হলো নিউট্রালাইজেশন রিয়াকশন। নিউট্রালাইজেশন এটা রিয়াকশন। প্রশমন বিক্রিয়া ঘটলো। সামগ্রিকভাবে যদি আমরা এই পার্ট রিয়াকশনগুলোকে যোগ করে দিই, তাহলে এই পার্ট রিয়াকশনগুলোকে যোগ করে আমরা কমপ্লিট রিয়াকশনটা পেয়ে যাব। কমপ্লিট রিয়াকশনটা পেয়ে যাব। এটাকে যোগ করে নিলে তৈরি হয়ে গেল CH3 CHOH আর 4 মোল হ্যালোজেন দরকার হয়েছে, 6 মোল ক্ষার দরকার হয়েছে, তৈরি হলো CHX3 RCOONA আর 5 মোল NaCl, 5 মোল NaX, হ্যালোজেন যেহেতু X নিয়েছি 5 মোল NaX আর 5 মোল জল তৈরি হলো। একটা স্পেসিফিক এক্সাম্পল নিলাম। এবারে একটা স্পেসিফিক এক্সাম্পল যদি নিয়ে থাকি, যে কম্পাউন্ডটা কার্বনিল কম্পাউন্ড হিসেবে অ্যাসিটন নিলাম CH3CO CH3, আমরা ক্লোরিন হ্যালোজেন হিসাবে ক্লোরিন নিলাম,
বেস হিসাবে বা অ্যালকালি হিসাবে ক্যালসিয়াম হাইড্রক্সাইড নেওয়া হলো। এদের বিক্রিয়ায় তৈরি হবে ক্লোরোফর্ম CH, Cl3, ক্যালসিয়াম অ্যাসিটেট CH3, C+O2Ca, ক্যালসিয়াম ক্লোরাইড তৈরি হবে আর জল তৈরি হবে। বিক্রিয়াটিকে ব্যালেন্স করা হলো না। যদি আমরা একটা কার্বনিল কম্পাউন্ড হিসাবে এবারে অ্যালডিহাইড নেওয়া হলো CH3CHO, অ্যালডিহাইড নেওয়া হলো, তাতে ব্লিচিং পাউডারের লেই ব্যবহার যদি করা হয় CaOClCl, এই ব্লিচিং পাউডারের লে বিশেষ করে জলযুক্ত অবস্থায়, যেটা সলিউশন টাইপের এই ব্লিচিং পাউডার, এটার লেই হিসেবে ব্যবহার করলে তৈরি হবে ক্লোরোফর্ম CHCl3। এখানে ফর্মি একটা কার্বন থেকে গেল, তাই ক্যালসিয়াম সল্ট হিসাবে ক্যালসিয়াম ফরমেট HCOO2Ca, ক্যালসিয়াম ক্লোরাইড আর জল তৈরি হয়ে গেল। একটা আয়োডিন দিয়ে, যেটা হলো গিয়ে আয়োডোফর্ম হিসাবে যদি আয়োডিন নেওয়া হয় এবং সেই সঙ্গে অ্যালকোহল হিসাবে একটা সেকেন্ডারি আইসোপ্রোপাইল অ্যালকোহল নিলাম CH3CHOH, হ্যালোজেন হিসেবেতে আয়োডিন নেওয়া হলো, আর বেস বা অ্যালকালি হিসেবেতে NaOH নেওয়া হলো, তৈরি হলো CHI3, একটা ইয়েলো ক্রিস্টালাইন প্রেসিপিটেট আয়োডোফর্ম, আর CH3COONA সোডিয়াম অ্যাসিটেট, সোডিয়াম আয়োডাইড আর জল তৈরি হলো। এটা হলো গিয়ে এই আয়োডোফর্ম, এটা ইয়েলো ক্রিস্টালাইন প্রেসিপিটেট, ইয়েলো ক্রিস্টালাইন প্রেসিপিটেট, হলুদ বর্ণের বিশিষ্ট গন্ধযুক্ত আয়োডেক্সের মতো গন্ধযুক্ত এই কেলাসাকার যৌগটি তৈরি হলো, নামটা হলো আয়োডোফর্ম। আচ্ছা, এবারে যদি আমরা অ্যালকোহল হিসেবেতে অর্থাৎ হ্যালোফর্ম রিয়াকশানে অ্যালকোহলগুলো ব্যবহার করে থাকি, তাহলে কিন্তু দুর্বল ক্ষার নেওয়া যাবে না, অর্থাৎ অ্যামোনিয়াম হাইড্রক্সাইড টাইপের ক্ষারগুলো নেওয়া যাবে না। অর্থাৎ ইন কেস অফ অ্যালকোহল, সে প্রাইমারি অ্যালকোহল বিশেষ করে ইথাইল অ্যালকোহল আর আদার সেকেন্ডারি অ্যালকোহল, যে অ্যালকোহলে CH3CHOH গ্রুপ থাকবে, সেই জাতীয় অ্যালকোহলের ক্ষেত্রে অ্যামোনিয়াম হাইড্রক্সাইড ইজ নট ইউজড, এটা ব্যবহার করা যাবে না। সিন্স, যেহেতু ইট ডাজ নট অক্সিডাইজ to carbonyl compound with halogen, এই হ্যালোজেনের সঙ্গে দুর্বল ক্ষার কিন্তু সেকেন্ডারি মানে অ্যালকোহলকে জারিত করে কার্বনিল কম্পাউন্ডে পরিণত করতে পারে না, তাই অ্যামোনিয়াম হাইড্রক্সাইড ব্যবহার হয় না। কিন্তু যদি কার্বনিল কম্পাউন্ডকে হ্যালোফর্ম রিয়াকশানে ব্যবহার করা হয়, তাহলে কিন্তু অ্যামোনিয়াম হাইড্রক্সাইড ব্যবহার করা যাবে। এবারে হ্যালোফর্ম রিয়াকশানের কতগুলো প্রপার্টিজ অফ হ্যালোফর্ম CHX3। এক নম্বর প্রপার্টিজ, এটাকে যদি ক্ষারীয় আদ্র বিশ্লেষণ ঘটানো হয়, তাহলে অ্যাসিড হিসাবে ফর্মিক অ্যাসিড তৈরি হবে। অন অ্যালকালাইন হাইড্রোলাইসিস and followed by acidification, to form formic acid HCOOH,
অর্থাৎ বিক্রিয়াটি এটা এইচ সি এক্স 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 3 মোল NaOH এ হাইড্রোলাইসিস ঘটানো হলো, অ্যালকালাইন হাইড্রোলাইসিস উত্তপ্ত করা হলো। উত্তপ্ত করার ফলে 3টে তিনটে হ্যালোজেনের সঙ্গে যুক্ত হয়ে 3 মোল NaX বেরিয়ে গেল, আর সেই সঙ্গে 3টে OH যুক্ত হয়ে যে যৌগটা তৈরি হলো HCOH OH OH। এখন একই কার্বনে 3টে একের বেশি সংখ্যক OH থাকলে সেগুলো আনস্টেবল হয়ে থাকে, ফলে স্বাভাবিকভাবে এটা এখনো জল বেরিয়ে গিয়ে আপাতত ফর্মিক অ্যাসিড HCOOH তৈরি হয়। কিন্তু যেহেতু এতে এই NaOH দ্রবণে রয়েছে, এটা সঙ্গে সঙ্গে সোডিয়াম ফরমেট আকারে তৈরি হয়ে থাকে। ওই সোডিয়াম ফরমেটকে যদি অম্লায়িত করা হয় তবেই ফর্মিক অ্যাসিড আমরা পেয়ে যাব। আসলে তাহলে অ্যালকালাইন হাইড্রোলাইসিসের ফলে ফর্মিক অ্যাসিডের লবণ আকারে তৈরি হবে, পরে অম্লায়িত করে নিলে ফর্মিক অ্যাসিড আমরা পেয়ে যাব। আবার যদি দেখা যায় যে 2 নম্বর রিঅ্যাকশনে যদি হ্যালোফর্নকে সিলভার চূর্ণ সহযোগে তাপ দেওয়া হয় তাহলে অ্যাসিটিলিন তৈরি হবে। অন হিটিং উইথ silver dust to form acetylene C2H2 অ্যাসিটিলিন তৈরি হলো। আমরা কি রিঅ্যাকশনটাকে এইভাবে রিপ্রেজেন্ট করি, HCXXX 6 মোল সিলভার, আবার আর 1 মোল হ্যালোফর্ন XXXCH তাপ দেওয়া হলো মূলত প্রায় 600 ডিগ্রি সেন্টিগ্রেড। 6টা সিলভার 6 মোল হ্যালোজেনের সঙ্গে যুক্ত হয়ে 6 মোল AgX বেরিয়ে গেল, আর তৈরি হলো HC111CH অ্যাসিটিলিন তৈরি হলো। এবারে হ্যালোফর্মের মধ্যে মূলত এই ক্লোরোফর্মের রিঅ্যাকশনগুলো যেহেতু সিলেবাসে রয়েছে, তাই কতগুলো ক্লোরোফর্মের কেমিক্যাল প্রপার্টিজ আমরা আলোচনা করি। কেমিক্যাল প্রপার্টিজ অফ ক্লোরোফর্ম CHCl3। এটার ক্ষেত্রে ক্লোরোফর্ম যদি বায়বীয় পরিবেশে রাখা হয় তাহলে বায়বীয় জারণের ফলে অতি বিষাক্ত একটা যৌগ তৈরি, ফসজিন কার্বনিল ক্লোরাইড, এই যৌগটাই তৈরি হয়। অর্থাৎ 1 নম্বর রিঅ্যাকশনের ক্ষেত্রে ক্লোরোফর্ম CHCl3 অন এয়ারিয়াল অক্সিডেশনের মাধ্যমে বায়বীয় জারণের ফলে টু ফর্ম ফসজিন অর্থাৎ কার্বনিল ক্লোরাইড COCl2, এই যৌগটি অ্যান্ড HCl সেই সঙ্গে অ্যান্ড HCl তৈরি হবে। বিক্রিয়াটি দেখানো বলছি যে CHCl3 তার সঙ্গে এয়ারে উপস্থিত যে অক্সিজেন রয়েছে ধীরে ধীরে জারণের ফলে COCl2 এই ফসজিন বা কার্বনিল ক্লোরাইড তৈরি হলো, আর সেই সঙ্গে HCl তৈরি হলো। এটার ক্ষেত্রে এটা আগে কিন্তু এই ক্লোরোফর্মকে কিন্তু চেতনানাশক হিসাবে ব্যবহার করা হতো, কিন্তু বর্তমানে এখন এর ব্যবহারটা অনেকটা রেস্ট্রিক্টেড হয়ে গেছে, কারণ হিসাবে যে এই বিষাক্ত যৌগটি তৈরি হয়, যার ফলে এটাকে খুব ব্যবহারের ক্ষেত্রে একটা লিমিটেশন এসে গেছে। তো এই ফসজিন যাতে তৈরি না হয় তাহলে আমাদেরকে ক্লোরোফর্মটাকে কিভাবে সংরক্ষিত করে রাখতে হবে। তো প্রিজারভেশন অফ ক্লোরোফর্ম, এক কথায় সেই প্রিজারভেশন অফ ক্লোরোফর্মের ক্ষেত্রে
অফ ক্লোরোফর্ম। এই প্রিজারভেশনটার মূলটাই হলো গিয়ে যে আমাদেরকে অক্সিডেশনটাকে চেক করতে হবে। তো টু চেক oxidation of chloroform, to check oxidation, chloroform is stored, CaCl3 is stored in cool and dark place, in cool অন্ধকারে and শীতল স্থানে, ডার্ক প্লেসে একে সংরক্ষিত করে রাখতে হবে। তাহলে অন্ধকারে এবং শীতল স্থানে রাখতে হবে। ইন কালার্ড বোতল, রঙিন বোতলে ভর্তি করে, কালার্ড বোতল, অন্ধকারে তাহলে রঙিন বোতলে রাখতে হবে। সেটাকে আবার র্যাপড উইথ ব্ল্যাক পেপার, সে বোতলটাকে আবার কালো কাগজে আবৃত করে রাখতে হবে। র্যাপড উইথ ব্ল্যাক পেপার, কালো কাগজে মুড়ে রাখতে হবে। অ্যান্ড মিক্সড উইথ, এবং সেই সঙ্গে মিক্সড উইথ, মিশ্রিত করে রাখতে হবে কি 1% ইথাইল অ্যালকোহল, 1% ইথাইল অ্যালকোহলকে মিশ্রিত করে রাখতে হবে। সেই সঙ্গে একদম পাত্রটিকে কানায় কানায় ভর্তি করে রাখতে হবে। অ্যান্ড ফিল্ড আপ টু ব্রিমড, অ্যান্ড ফিল্ড আপ টু ব্রিম, মানে কানায় কানায় ভর্তি করে রাখতে হবে, যাতে করে ওতে কোনো রকম ভাবে বায়ু ঢুকে না থাকে। তাহলে কন্ডিশনটা হলো যে তাকে অন্ধকারে, শীতল স্থানে, কালো কাগজে মুড়ে, রঙিন বোতলে এবং পুরোপুরি ভর্তি করে রাখতে হবে। সেই সঙ্গে 1% ইথাইল অ্যালকোহল মিশ্রিত করে রাখতে হবে। ইথাইল অ্যালকোহলটা কেন মিশ্রিত করে রাখতে হবে? যদি কোনো কারণে সে ফসজিন তৈরি হয়ে যায়, তাহলে সেই ফসজিন ইথাইল অ্যালকোহলের সঙ্গে বিক্রিয়া করে একটা অবিষাক্ত ডাইথাইল কার্বনেট জাতীয় যৌগটা তৈরি হয়। শুধু রিয়াকশনটা আমি বলে নিচ্ছি এখানে, COCl, এই যে ফসজিন, তার সঙ্গে ইথাইল অ্যালকোহল HOC2H5, HOC2H5, 2 মোল ইথাইল অ্যালকোহল, তা থেকে দুটো হাইড্রোজেনের সঙ্গে দুটো ক্লোরিন যুক্ত হয়ে 2 মোল HCl বেরিয়ে যাবে, আর তাই তৈরি হবে O ডবল বন্ড C, OC2H5, OC2H5 ডাইথাইল কার্বনেট। এটাকে সংক্ষিপ্তভাবে যদি লিখি তাহলে C2H5 হোল টু CO3 ডাইইথাইল কার্বনেট, ডাইইথাইল কার্বনেট, কার্বনেট। এটা হলো গিয়ে নন পয়জনাস, এর কোনো বিষক্রিয়া নেই, ইট ইজ নন পয়জনাস। যার কারণেই এটাকে ইথাইল অ্যালকোহলটা সামান্য মিশ্রিত অবস্থায় রাখতে হয়। আমরা আরো অন্যান্য কয়েকটা বিক্রিয়া ক্লোরোফর্মের একটু আলোচনা করি। আদার্স রিয়াকশন অফ ক্লোরোফর্ম, আদার্স রিয়াকশন অফ ক্লোরোফর্ম, ক্লোরোফর্মের আরো কয়েকটা বিক্রিয়া এখানে উল্লেখ করা হলো, যেটা হলো কি খুব গুরুত্বপূর্ণ বিক্রিয়া। প্রথমত ক্লোরোফর্মকে যদি কনসেন্ট্রেটেড নাইট্রিক অ্যাসিডের সংস্পর্শে আনা হয়, তাহলে এই সেল অপসারণের মাধ্যমে এটা তৈরি হয় CCl3NO2, নাইট্রোক্লোরোফর্ম, মানে একে ক্লোরোপিক্রিন বলে, নাইট্রোক্লোরোফর্ম, নাইট্রোক্লোরোফর্ম
অথবা ক্লোরোপিক্রিন, ক্লোরোপিক্রিন। এটা ইউজড অ্যাজ এ টিয়ার গ্যাস, হুইচ ইজ ইউজড অ্যাজ এ টিয়ার গ্যাস, কাঁদনে গ্যাস হিসাবে, বা ক্রাইং গ্যাস অর ক্রাইং গ্যাস, কাঁদনে গ্যাস হিসাবে এটা মূলত যুদ্ধক্ষেত্রে বা বিভিন্ন জনতাকে, উত্তেজিত জনতাকে ছত্রভঙ্গ করতে এই গ্যাসটি ব্যবহার করা হয়। আরও একটা গুরুত্বপূর্ণ রিয়াকশন ক্লোরোফর্মের, সেটা হলো CH, Cl3 অ্যাসিটনের সঙ্গে যদি বিক্রিয়া ঘটানো হয়, CH3CO CH3 অ্যাসিটন, তাহলে ক্লোরোফর্মের সঙ্গে অ্যাসিটনের বিক্রিয়ায় একটা অ্যাডিশন কম্পাউন্ড তৈরি হয়, খুব গুরুত্বপূর্ণ বিক্রিয়া, সেটা ক্লোরিটন। CH3 COH Cl3 CH3 ক্লোরিটন। ক্লোরিটন এটা মূলত হিপনোটিক এজেন্ট হিসাবে ব্যবহার হয়, ইউজড অ্যাজ এ, ইট ইজ ইউজড অ্যাজ এ হিপনোটিক এজেন্ট, হিপনোটিক এজেন্ট অর্থাৎ এটা ঘুমের উদ্রেককারী হিসাবে, অর্থাৎ ঘুম এসে এক কথায়, অর্থাৎ দ্যাট ইজ স্লিপ ইন্ডিউসিং এজেন্ট, স্লিপ ইন্ডিউসিং এজেন্ট হিসাবে এটা খুব গুরুত্বপূর্ণ ব্যবহার রয়েছে ক্লোরিটন। আরও একটা বিক্রিয়া, গুরুত্বপূর্ণ বিক্রিয়া, যেটা হলো CaCl3, যদি আমরা এই প্রাইমারি অ্যালিফ্যাটিক অ্যামিন RNH2 অথবা অ্যারোমেটিক অ্যামিন ARNH2 ক্ষারের উপস্থিতিতে, KOH ক্ষারের উপস্থিতিতে এবং অ্যালকোহলিক দ্রবণ, অ্যালকোহলিক সলিউশনটা যদি নিয়ে উত্তপ্ত করা হয়, তাহলে অতি বিষাক্ত দুর্গন্ধযুক্ত একটা যৌগ তৈরি হয়, যেটা হলো গিয়ে অ্যালকিল আইসোসায়ানাইড RNC অথবা ফিনাইল আইসোসায়ানাইড বা অ্যালকিল কার্বাইলামিন বা ফিনাইল কার্বাইলামিন, এই যৌগটি তৈরি হয়। তার সঙ্গে তৈরি হয় KCl আর জল তৈরি হয়। এটা ভেরি পয়জনাস বা অ্যাবনক্সিয়াস স্মেল। এটা হলো গিয়ে অ্যালকিল আইসোসায়ানাইড বা অ্যালকিল কার্বাইলামিন বা ফিনাইল আইসোসায়ানাইড বা ফিনাইল কার্বাইলামিন। আর NC এটা হলো অ্যালকিল আইসোসায়ানাইড বা অ্যালকিল কার্বাইলামিন, অ্যালকিল কার্বাইল অ্যামিন। একইভাবে ওটা হলো গিয়ে ARটার ক্ষেত্রে ARNC এটা হলো গিয়ে ফিনাইল আইসোসায়ানাইড অথবা ফিনাইল কার্বাইল অ্যামিন। এই যৌগটা এদের ক্ষেত্রে খুব দুর্গন্ধযুক্ত, মানে ইট ইজ ভেরি অ্যাবনক্সিয়াস স্মেল, ইট ইজ ভেরি অ্যাবনক্সিয়াস। স্মেল, এক কথায় ব্যাড অ্যাডোর, দ্যাট ইজ ব্যাড অ্যাডোর বা অডোর, খুব বাজে গন্ধ কারণে এই বিক্রিয়াটি অতীব গুরুত্বপূর্ণ বিক্রিয়া। এটা হলো কার্বাইল অ্যামিন রিয়াকশন নামেও পরিচিত। এটার ক্ষেত্রে এই ক্লোরোফর্মকে বা প্রাইমারি অ্যামিনকে শনাক্ত করার জন্য একটা উপযুক্ত বিক্রিয়া। আরও একটা বিক্রিয়া যদি আমরা দিয়ে থাকি ক্লোরোফর্মের, সেটার ক্ষেত্রে ক্লোরোফর্মকে যদি বিশেষ করে ফেনল C6H5 এর ক্ষারীয় দ্রবণ, অর্থাৎ আমরা NaOH ক্ষারটাই যদি নিয়ে থাকি, তাহলে তার সঙ্গে বিক্রিয়া করে আবার একটা গুরুত্বপূর্ণ যৌগ তৈরি হয়, সেটা হলো গিয়ে স্যালিস্যালডিহাইড। আর তার সঙ্গে তৈরি হলো
সোডিয়াম ক্লোরাইড তৈরি হলো, জল তৈরি হয়ে গেল। জল তৈরি হলো, বিক্রিয়াটি রাইমার টিমান রিয়াকশন নামে পরিচিত। আর এই যৌগটি হলো স্যালিস্যালডিহাইড। স্যালিস্যালডিহাইড বিক্রিয়াটি, the reaction is known as Reimer-Tiemann reaction. This reaction is known as Reimer-Tiemann reaction. Yes. আজকে এখানেই শেষ হলো। পরের দিন অ্যারিল হ্যালাইডের প্রিপারেশন এবং প্রপার্টিজটা আলোচনা করা হবে।